100 গ্রাম সালফার ডাইঅক্সাইড গ্যাসে কতটা অণু আছে, তাহলে এটা হচ্ছে ডাব্লুর মান, এটা কতটি এন এর মান, আর ভরের সাথে সংখ্যার একটা সম্পর্কযুক্ত সমীকরণ আছে। ডাব্লু ভাগ এম সমান সমান এন ভাগ হচ্ছে এন এ। আমাকে বের করতে হবে এন এর ভ্যালুটা, তাহলে এন সমান সমান কি লিখবো বাবা? ডাব্লু ভাগ এম, ঠিক তো, গুণন হচ্ছে এন অফ এ। আমরা যদি সাইড নোট করি, ডাব্লু সমান সমান কত গ্রাম দেওয়া আছে? 100। আর এম সমান আণবিক ভর কত হবে? 64। সালফার ডাইঅক্সাইড আণবিক ভর 64। আর এন এটা হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো। নাম্বার অফ অ্যাভোগাড্রো হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা বোঝায়। নাম্বার অফ অ্যাভোগাড্রোর মান হচ্ছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে? 23। ঠিক আছে কি না? তাহলে 6.023 গুণ 10 টু দি পাওয়ার কত বলছি? 20। তাহলে ডাব্লু পাইছেন, এন পাইছেন, এন এ পাইছেন। এন এর মানটা 6.023 গুণ 10 টু দি পাওয়ার 23। তো আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করে ডাব্লু মানটা বের করতে চাই, ডাব্লুটা কত হবে? 100। এম এর মানটা কত? 64। 6.023 10 টু দি পাওয়ার 23 কত আসছে? 41 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এতটা অণু আসছে, কিন্তু কি আসছে? অণু আসছে না? আচ্ছা, চাইলে আমরা ঐকিক নিয়মে করতে পারতাম না স্যার? এটা ঐকিক নিয়ম করলে কি হতো? ঐকিক নিয়ম করলে 1 মোল সালফার ডাইঅক্সাইড সমান হতে 64 গ্রাম। 64 গ্রাম মানে কতটি আছে? অ্যাভোগাড্রো সংখ্যক না? 6.023 গুণ 10 টু দি পাওয়ার 23। তা আমরা লিখতাম 64 গ্রামে অণু আছে, অ্যাভোগাড্রোর সংখ্যক একে কত হবে? 100-তে কত হবে? এটা আরও সহজ। কিন্তু ঐকিকের সাথে এটা কেন আমরা করছি জানেন? কারণ অদূর ভবিষ্যতে যখন আমরা বড় ক্লাসে যাব, ঐকিক নিয়মটা আস্তে আস্তে ফিকে হয়ে যাবে, তখন এই সমীকরণটা কাজে লাগবে। আর আমরা মনে হয় সমীকরণ লিখলে ভাষাগুলো লিখতে হবে না, অল্প সময়ের মধ্যে খুব সহজে উপস্থাপন করতে পারবো। বুঝতে পারছেন? তারপরেও যদি মনে করেন যে না, আমি ঐকিক নিয়মে করতে চাই স্যার, আপনাকে বাধা দেওয়া হবে না, অবশ্যই আপনি চেষ্টা করবেন এবং করবেন। আর ঐকিক নিয়ম আমরা পারির জন্য আমরা ওইদিকে চিন্তা করছি না। সমস্যা আছে কি? এখন এই ক্যাটাগরির অঙ্কগুলোকে একটু অন্যভাবে যদি এক্সপ্লেন করার চেষ্টা করা যায়, দেখেন তাহলে কি হয়, সেটা শিখেই আমরা নতুন টপিক হতে শুরু করব। আচ্ছা, তাহলে এবার দেখেন হচ্ছে আমরা এখানে কোশ্চেন লিখবো হচ্ছে এরকম করে, বলা হচ্ছে 50 গ্রাম H2SO4 সালফিউরিক অ্যাসিডে কতটি, প্রশ্ন হচ্ছে 50 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি হাইড্রোজেন, সালফার ও অক্সিজেন পরমাণু রয়েছে? অক্সিজেন পরমাণু রয়েছে। তো দেখেন এখানে বলছি আমরা হচ্ছে 50 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন পরমাণু রয়েছে। তাহলে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ কত গ্রাম বলছি আমরা? 50 গ্রাম। এই 50 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে কতটি হাইড্রোজেন, সালফার এবং কি আছে? অক্সিজেন পরমাণু রয়েছে। আমরা কিন্তু স্যার অণুর কথা বলি নাই, বোঝেন নাই, পরমাণুর কথা বলেছি। কিন্তু আমাদেরকে একটা কাজ করতে হবে এটা করতে গেলে, যদিও অণুর সংখ্যা বলি নাই, কিন্তু অণুর সংখ্যা আমাকে বের করতেই হবে, তা না হলে পরমাণুর সংখ্যা বের করতে পারবো না। আচ্ছা, এটা বোঝানোর আগে আমরা একটা কাজ করি, ছোট্ট করে একটা কথা বলি। H2SO4 সালফিউরিক অ্যাসিড না স্যার? এ কয় মোল সালফিউরিক অ্যাসিড বলেন তো এখানে? এ কয় মোল সালফিউরিক অ্যাসিড? এখন এটার যদি বলি অণু সংখ্যা কতটি আছে? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ঠিক এতটি কি না? কি এতটি? তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে এতটি অণু, তাই না? এতটা অণু তো ভালো করে বুঝবেন। এই অঙ্কগুলো কিন্তু আগে গতদিন যা করেছি সেগুলো ইজি ছিল, আজকেরটাও ইজি, বাট যদি একটু না বোঝেন তাহলে কিন্তু প্যাচ লাগার সম্ভাবনা রয়েছে। তো আমি যদি বলি হাইড্রোজেন কয় মোল আছে এখানে? 1 মোল হাইড্রোজেন, 1 মোল হাইড্রোজেন আছে। হাইড্রোজেন পরমাণু কয় মোল? পুরো যৌগ হচ্ছে 1 মোল, বাট এই যৌগের অণুর মধ্যে, এটা একটা অণু না? এই অণুর মধ্যে হাইড্রোজেন পরমাণু কয় মোল আছে? 2 মোল। সালফার পরমাণু 1 মোল। অক্সিজেন পরমাণু 4 মোল। বোঝা গেছে বিষয়টা? দাঁড়ান তো একটু। জি, তাহলে সালফিউরিক অ্যাসিডের অণু কতটি আছে? এর মধ্যে কয় মোল আছে? 1 মোল। হাইড্রোজেন পরমাণু 1, অক্সিজেন, সালফার পরমাণু 2, আর অক্সিজেন পরমাণু আবার। ওকে, ফাইন আছে, বসে বসে বসে। আচ্ছা, ওকে, সুন্দর সুন্দর, চলো, সাবাস, দেখছেন? আচ্ছা, যাই হোক,
মানে পানি খা পানি খা পানি খা, মাথা তো দিন চারটে। দেখেন আমি জাস্ট খালি বলি একটা কথা, আমরা কখনোই কোনো মানুষকে, কোনো স্টুডেন্টকে কখনোই বলবো না যে আপনি শিখেন না, সর্বাত্মক চেষ্টা করে যায়। একজন মানুষ, এতগুলো মানুষকে টেকেল দিচ্ছি, দুষ্টমি ফাজলামও সবাই টুকটাক করার চেষ্টা করে, কিন্তু অমনোযোগীটা খুব খারাপ জিনিস। আমরা পড়াচ্ছিলাম বারবার, কিন্তু বলছিলাম ঠিকমতো না শুনলে পারবেন না, আর পারবেন না জন্যে আপনি আর ভাল লাগবে না পড়াশোনাটা। একদম সোজা জিনিস, একদম ক্যালকুলেশন, ম্যাথের মতো সহজ জিনিস নাই। আচ্ছা এখন কথা হচ্ছে যে না, ওই যে মনোযোগটা, এই চুপ, মনোযোগ দিয়ে না করার কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়। এটি ছোট্ট একটা সিম্পল বিষয়, সেটা বুঝতে গেলে কি হবে, মনোযোগ দিতে হবে। একবার যদি ঠিক মতো শুনতেন তাহলে পারতেন, শোনেননি, তাই প্রথমবার শোনেননি মানে কি, আমি যদি ধরেন আবার রিপিট না করি, স্কিপ করে চলে যাই, তাহলে আপনি ঠিকই কিন্তু ওই ভুলের রাজ্যে বসবাস করবেন। সেটা জানলেন না তো পারবেন কেমনে? তা আমরা বরাবরই বলি, বাবা চুপ করে থাকেন, পড়াশোনা করেন, অনেক পরিশ্রম করেন আপনারা, আমি জানি সারাদিন, কিন্তু আরেকটু পরিশ্রম করে মনোযোগটা ধরে রাখেন, দেখবেন আপনি সত্যি সত্যি ভালো কিছু পাবেন। আর আজ পর্যন্ত পৃথিবীতে পরিশ্রম না করে কেউ সফল হয়েছে এরকমটা হয়নি, আবার পরিশ্রম করে ব্যর্থ হয়েছে এরকমটাও হয়নি। পরিশ্রম করলেই পরিশ্রম আপনাকে পারিশ্রমিক দিবেই, সেটা আজ অথবা পরে। আজকে যে সমস্ত লোক সফল, প্রত্যেকের সফলতার গল্প পিছনে ব্যাপক পরিশ্রমের গল্প আছে, আর যে সমস্ত লোক ফেলোয়ার, ব্যর্থ, প্রত্যেকের পিছনে এই পরিশ্রম না করার গল্প আছে। এখন আমরা যদি একটু মনোযোগ না দিই তাহলে কিন্তু স্যার শিখতে পারবো না। এখানে সালফিউরিক অ্যাসিডের কথা বললাম, 1 মোল অণু আছে। হাইড্রোজেন পরমাণু কয় মোল, ওই বলছে 1 মোল। সালফার কয় মোল, 2 মোল। অক্সিজেন কয় মোল, 1 মোল। তা চোখে দেখছে নাকি দেখে নাই আল্লাহ পাক ভালো জানে। এটা এখানে দেখা যাচ্ছে হাইড্রোজেন কয়টা আছে, 2টা। তা হাইড্রোজেন পরমাণু কয় মোল, সালফার, অক্সিজেন। এটা বসার জন্য কি খুব বেশি মেধাবী হওয়া উচিত? দরকার নেই। দরকারটা হচ্ছে মনোযোগ। এখানে ওর মতো আরও অনেকে ছিলেন যারা মনোযোগটা ধরে রাখতে পারেন নাই। তার মানে আমরা যে কথাটা বলি সবার জন্য সার্বজনীন কথা, অথচ এই কথাটা শুনে কেউ ভালো পারে, আবার এই কথাটা শুনে কেউ পারে না। তার মানে কি, আপনি আফসা আফসা একটা কনসেপ্ট নিয়ে যাচ্ছেন, ঠিকমতো শুনতে পাচ্ছেন না, জন্যই হচ্ছে ঠিকমতো পারেন না। অথচ আমরা শিখানোর প্রত্যয় নেই, প্রত্যেকটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করি বুঝছেন কি না, ওই ঝাঁকির তালে ও বলে হ বুঝছি। এই অ্যাবসেন্ট মাইন্ডটা খুবই ক্ষতিকর, খুবই ক্ষতিকর। এখান থেকে বের হয়ে আসেন, সুযোগ আছে বের হয়ে আসেন। যাই হোক, তাহলে সালফিউরিক অ্যাসিডের মধ্যে 1 অণুর মধ্যে কতটি আছে, এতটি, বলে 1 মোলের মধ্যে এতটি আছে, তাই না? তো হাইড্রোজেন কয় মোল আছে, হাইড্রোজেন পরমাণুর মধ্যে কতটি আছে, এই মানটাকে 2 দ্বারা গুণ করি, বোঝেন নাই? কারণ হাইড্রোজেন দ্বিগুণ আছে, এতটি অণু, কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে অণু হবে, হাইড্রোজেনের জন্য কি হবে, পরমাণু। তাহলে দ্বিগুণ পরমাণু আছে। সালফার কয় গুণ আছে, 1 গুণ। অক্সিজেন 4 গুণ। তাহলে মানে হচ্ছে 1 মোলের মধ্যে এতটি আছে। 1 মোল মানে কয় গ্রাম, 98 গ্রাম। এই সালফিউরিক অ্যাসিড 98 গ্রাম না? তাহলে 98 গ্রামের মধ্যে সালফিউরিক অ্যাসিডের মধ্যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে কতটি অণু, এতটি। সে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে কতটি পরমাণু, দ্বিগুণ। সালফার আছে কয় গুণ, অক্সিজেন আছে, ফাইন। প্রশ্ন বুঝে গেছি। এখন যখন আমি প্রশ্ন করেছি 50 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি হাইড্রোজেন, সালফার, অক্সিজেন আছে, প্রথমত হচ্ছে 50 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে সালফিউরিক অ্যাসিড কতটুকু আছে সেটা কি আমরা জানি? কত অণু আছে জানি? যে অণু থাকবে তার মধ্যে তারই দ্বিগুণ থাকবে কি হাইড্রোজেন, তার 1 গুণ থাকবে কি, তারই 4 গুণ থাকবে কি। কারণ আমাকে যখনই কোন একটা যৌগ থেকে তার পরমাণুর সংখ্যা বের করতে বলবে, আগে প্রথম কাজ হচ্ছে ওই পরিমাণের মধ্যে অণুটা আসলে কতটুকু আছে, ওই জন্য কি আছে, অণুটা কতটুকু আছে, সে অণুর পরিমাণ বের করে সংশ্লিষ্ট মৌলের পরমাণুর সংখ্যাগুলো হিসাব করবো আমরা। বোঝা গেছে? তাহলে আমার অণুর সংখ্যা বের করতে বলে নাই, তার সত্ত্বেও আমি অণুর সংখ্যা কি করব, বের করব। কারণ আমার তো 98 গ্রামের জন্য বলে নাই, বলছে কয় গ্রাম। তাহলে 50 গ্রামের মধ্যে কতটা অণু আছে এটাকে বার করতে হবে, তারপরে পরমাণুর সংখ্যায় আসবো। তাহলে এখন যদি বলি 50 গ্রামের কিসের মান, ডাব্লু না, কতটি কিসের মান, এন। সম্পর্কটা কার সাথে, কার, ভরের সাথে সংখ্যার, ভরের সাথে সূত্রটা কি লিখবো বাবা, ডাব্লু ভাগ এম সমান কি হবে, এন ভাগ এন। এই যে ডাব্লু ভাগ এম সমান সমান এন ভাগ এন এ হয়েছে। আমরা এই সূত্র ব্যবহার করে কি এখান থেকে এন এর মানটা বের করতে পারবো না স্যার? নিঃসন্দেহে এন এর মান বার করবো। তাহলে এন সমান সমান কি হবে, এন সমান সমান এই পাশে গিয়ে কি হবে, ডাব্লু ভাগ এম গুণন হচ্ছে এন এ, ঠিক তো? তাহলে ডাব্লুর মানটা কত রে বাবা,
50, ফাইন। আমরা সাইড নোট করলাম না, তোমরা করে নিও। আর এমটা কত? 98। সালফিউরিক অ্যাসিড আণবিক ভর কি 98 নয়? 6.023 ইন্টু 10⁻23, ঠিক আছে? তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা হতে হবে কত? 6.023 × 10⁻23। স্যার এখানে ক্যালকুলেশন করে মানটা কত আসবে? 50/98 গুণন 6.023 × 10⁻23। আচ্ছা 3.07, ফাইন। 3.07 10⁻23। স্যার এতটা কি আসছে? অণু আসছে। দেখেন 1 মোল মানে 98 গ্রাম। 98 গ্রামে থাকতো 6.023 × 10⁻23। অ্যাভোগাড্রোর সংখ্যা না, কিন্তু 50 গ্রামের মধ্যে কি তা থাকবে? 98 গ্রাম মানে অর্ধেক হচ্ছে 49। 50 গ্রাম মানে কি ওই যে একটু অর্ধেক হয়ে থাকছে না? 6.02 না থাকে 6.023 না থাকে 6 কত আছে? 03। তার মানে অর্ধেকের প্রায় অর্ধেক, এই তো এটা আছে। এখন এর মধ্যে হাইড্রোজেন আছে কয় গুণ? এটা কিন্তু 50 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে, সালফিউরিক অ্যাসিডের অন্য কথা বলছি। এই পরিমাণের মধ্যে হাইড্রোজেন কয় মোল? 2 মোল না? তাহলে দ্বিগুণ সালফার অক্সিজেন। তাহলে আমরা একটু কাজ করব, এখানে ভাষা লিখব। লেখেন হচ্ছে সালফিউরিক অ্যাসিডের মধ্যে, এটা লিখছেন সবাই? এখন লেখেন সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেন রয়েছে হচ্ছে, মোল না লিখলে হবে দুটি। সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন রয়েছে হচ্ছে, হাইড্রোজেন রয়েছে দুটি, কমা লেখেন সালফার রয়েছে একটি এবং অক্সিজেন রয়েছে কয়টি? 4টি। যা যা দেখতে পাচ্ছেন সংকেতের মধ্যে সেটা। তাহলে সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে কয়টি? 2টা। সালফার আছে কয়টি? 1টি। এবং অক্সিজেন কয়টা রয়েছে? 4টি। এটুকু কি সবাই বুঝি না? আমরা দেখে বুঝি। এখন লেখেন অতএব H2SO4 সালফিউরিক অ্যাসিড এ হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। স্যার দেখেন সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে? এই 3.07 10⁻23 গুণন হচ্ছে 2, তাহলে কত হবে? 6.14 না? 6.14 গুণন 10⁻23। এতটি কি হবে? অণু না পরমাণু? ইয়েস, এতটি হচ্ছে পরমাণু কিন্তু। হ্যাঁ, এতটি পরমাণু। তাহলে হাইড্রোজেন, এখানে দেখেন সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে এতটি পরমাণু রয়েছে। বা পরমাণুর সংখ্যা লিখলেও হবে, আমরা পরমাণু যদি লাস্টে না লিখি তাতেও সমস্যা নেই। হ্যাঁ, এতটি লিখলেও চলবে। কেন বলেন তো? আমি লিখেই ফেলছি পরমাণুর সংখ্যা, তাই না? এবং সালফিউরিক অ্যাসিড এ কোনটা লিখবেন? সালফার পরমাণুর সংখ্যা কি হবে? যা তাই। তার মানে 3.07 10⁻23 গুণন হচ্ছে 1, তো ওই মানই হবে। 3.07 10⁻23 এতটি। এখন যদি আমি হচ্ছে অক্সিজেন পরমাণুর সংখ্যা বের করতে পারবো না? অক্সিজেন পরমাণুর সংখ্যা কি হবে? সালফিউরিক অ্যাসিডের মধ্যে অক্সিজেন পরমাণুর সংখ্যা রয়েছে হচ্ছে 3.07 10⁻23 গুণন হচ্ছে 4। তার ক্যালকুলেশন করলে কত হবে? সরি 1 পয়েন্ট হবে, 3 দিকে 1.228 10⁻24 এতটি। বুঝতে পারছেন? তারপর আমি কিন্তু সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতটি রয়েছে, সালফার পরমাণু কতটি রয়েছে, অক্সিজেন পরমাণু কতটি রয়েছে বের করতে পেরেছি। পারা যাবে তো এরকম করে? মানে পুরো যৌগের ক্যালকুলেশন করে তারপর হচ্ছে আমরা প্রত্যেকটা পরমাণুর জন্য ইন্ডিভিজুয়ালি চিন্তা করব। পুরো অণুর জন্য চিন্তা করছি, সেখান থেকে তারপরে হচ্ছে হাইড্রোজেন কত আছে, সালফার কত আছে, অক্সিজেন কত আছে তার জন্য চিন্তা করা হয়েছে। পারবো তো ইনশাল্লাহ? একার কোনো সমস্যা আছে? ওকে, ফাইন। আচ্ছা, সমস্যা থাকলে পরে অনলাইন দেখে নিন। আচ্ছা, এখন আসি হচ্ছে পরের কোশ্চিন। পরের কোশ্চিন হচ্ছে যদি এরকম করে কোশ্চিন দেওয়া হয়, দেখেন যদি বলি হচ্ছে 250 গ্রাম Na2 সোডিয়াম কার্বনেটে কতটি সোডিয়াম ও অক্সিজেন পরমাণু রয়েছে? অক্সিজেন পরমাণু রয়েছে, খেয়াল করে দেখেন না। 250 গ্রাম সোডিয়াম কার্বনেটে কতটি সোডিয়াম এবং অক্সিজেন পরমাণু রয়েছে? কতটি সোডিয়াম পরমাণু আছে আর কতটা কি আছে? অক্সিজেন পরমাণু আছে। পারবেন না? তাহলে 250 গ্রাম সোডিয়াম কার্বনেটে কতটি সোডিয়াম ও অক্সিজেন পরমাণু রয়েছে? পারবো তো? আগে কি কাজ করবেন? ঠিক পূর্বের মতো
একদম সেম টু সেম। পারবো ইনশাল্লাহ? ঠিক এর মতো সেম টু সেম। তাহলে কি করবেন আপনার? আগের মতোই, এটা ডাব্লুর মান না স্যার? আমরা জানি ডাব্লু ভাগ এম সমান সমান কি লেখা যাবে? এন ভাগ এন এ। তাহলে এন ভাগ এন এ মানে এখান থেকে আমি এন এর ভ্যালুটা বের করবো। এন সমান সমান কি লিখবেন? এন সমান সমান ডাব্লু ভাগ এম গুণ হচ্ছে এন অফ এ। স্যার ডাব্লু ভাগ এম, ডাব্লুর মানটা কত হবে? 250। এম এর মানটা কত হবে? 106। এন এর মানটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। স্যার ক্যালকুলেশন করলে এন এর মানটা কত হবে? 250 ভাগ 106 গুণ হচ্ছে 6.023 গুণ 10⁻23। 250 গ্রাম সোডিয়াম কার্বনেটে কতটি সোডিয়াম পরমাণু আর অক্সিজেন পরমাণু আছে? কত হবে? 1.42 ইন্টু 10⁻24। এতটি। স্যার এতটা অণু হয়েছে না? সেম টু সেম তো। এতটা কি হয়েছে? অণু হয়েছে। এখন এতটা অণুর মধ্যে আমি হচ্ছে একটা অণু রয়েছে, এই অণুর মধ্যে পরমাণুর সংখ্যা বার করবো। তাহলে 1.42 ইন্টু 10⁻24 এতটি কি আছে? অণু আছে। স্যার এই অণুর মধ্যে আমরা পরমাণুর সংখ্যা বের করতে পারবো না? তাহলে এখন ওই আগের মতো একটু লিখতে হবে যে সোডিয়াম কার্বনেটের মধ্যে দুটা সোডিয়াম পরমাণু, একটা কার্বন আর তিনটা কি আছে? অক্সিজেন পরমাণু রয়েছে। এ কথাটা লিখতে হবে। হ্যাঁ, তাহলে সোডিয়াম কার্বনেটে দুইটা সোডিয়াম পরমাণু, একটা কার্বন পরমাণু, তিনটা কি আছে? অক্সিজেন পরমাণু রয়েছে। এই ভাষা লেখার পরে এখন লিখবেন অতএব হচ্ছে সোডিয়াম পরমাণুর সংখ্যা। তাহলে সোডিয়াম পরমাণুর সংখ্যা, সোডিয়াম পরমাণুর সংখ্যা কত হবে, তাই না? সোডিয়াম পরমাণু কয়টা আছে এখানে? দুইটা। মান কিন্তু এটাই হবে, কারণ পুরো যৌগের জন্য এই মান না, তারই দ্বিগুণ আছে সোডিয়াম পরমাণু। তাহলে সোডিয়াম পরমাণুর সংখ্যা হচ্ছে 1.42 ইন্টু 10⁻24 গুণ কত হবে? 2 না? তাহলে ক্যালকুলেশন করলে কত হয়? 2.84 ইন্টু 10⁻24 এতটি। কার্বন বলে না, আমরা কার্বনের জন্য বের করেন না, আমার বলছে সোডিয়াম আর কিসের পরিমাণ? অক্সিজেন। অক্সিজেন পরমাণুর সংখ্যা কত হবে? 1.42 ইন্টু 10⁻24 গুণন কত হবে? 3। তো 3 যদি হয় ক্যালকুলেশন করে মানটা কত আসবে? 4.26 ইন্টু 10⁻24 এতটি। এই তো অ্যান্সার হয়ে গেছে। কোনো ব্যাপার আছে এখানে? সহজে কিন্তু আমরা অ্যান্সার করতে পারছি, তাই না? এ হচ্ছে বিষয়। তাহলে আমরা খুব সহজে বলতে পারছি কতটা আছে। এই টাইপের অঙ্ক দিলে পারবো তো? তাহলে একটা SW দিয়ে দিব আমরা, দিয়ে নতুন টপিক শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে একটা SW দিয়ে দিই, আশা করি সমস্যা হবে না। তাহলে অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা নির্ণয়ের যে ম্যাথগুলো, সেগুলো কিন্তু আমরা আশা করি পেরে যাব এবং পারতে হবে। এই টার্মের ম্যাথ ধরেন শেষ মানে কি, এই টপিকটা শেষ হলো, নতুন টপিক শুরু হবে আমাদের সামনে। তো যারা ধরেন হচ্ছে ক্লাস মনোযোগ দিয়ে করলেন তারা প্রত্যেকে পারবেন। হ্যাঁ, একটা SW দিই। আচ্ছা, SW হচ্ছে STP-তে 10 লিটার CH4 মিথেন। STP-তে 10 লিটার মিথেন গ্যাসে কার্বন ও হাইড্রোজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। কার্বন ও হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত বলছি? হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত বা পরমাণুর সংখ্যা নির্ণয় করো। দেখেন, তাহলে STP-তে 10 লিটার মিথেন গ্যাসে কার্বন ও হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 10 লিটার যদি মিথেন গ্যাস চিন্তা করি, তাহলে এই 10 লিটার মিথেন গ্যাসের মধ্যে কার্বন সংখ্যা কয়টা রয়েছে, হাইড্রোজেন সংখ্যা কয়টা রয়েছে, সেটা আমাদেরকে বের করতে হবে। পারবো না আমরা? তাহলে STP-তে 10 লিটার মিথেন গ্যাসের মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা কয়টা রয়েছে অ্যান্ড হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কয়টা রয়েছে, সেটা আমাদেরকে বের করতে হবে। পারবো ইনশাল্লাহ? তাহলে STP-তে 10 লিটার মিথেন গ্যাসের মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা এবং হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হিসেব করতে হবে। তাহলে আমরা কোন সূত্র দিয়ে আগে কাজ করবো বলেন তো? V/22.4 সমান N/N। এই যে মাথায় যাদের ঢুকে গেছে, তাদের মাথার একদম মনে করেন ভেতরে ঢুকে গেছে, তারা বার হবে না। আর যারা বুঝতে পারতেছে না কোন সূত্র করবো, তারা সমস্যায় আছে। এখন যেটা বার করব সেটাকে আবার কি করব? কার্বন সংখ্যার মান ওটাই হবে। আর হাইড্রোজেন বের করতে গেলে কি করব? 4 দ্বারা গুণ করব। পারবো তো ইনশাল্লাহ? ওকে, ফাইন। তাহলে আমরা এই অঙ্কটা বুঝলাম। এখন আমরা এর পরবর্তী যে টার্ম আছে সেই টার্ম নিয়ে কথা বলবো, অর্থাৎ
আমাদের ধরেন হচ্ছে এই চ্যাপ্টারের একটা ট্রাম শেষ হলো, মোল সংখ্যা, মোলার আয়তন, ঘন, এই সম্পর্কিত তথ্যগুলো শেষ হয়েছে। অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা নির্ণয়, আয়তন নির্ণয়, ভর নির্ণয়, ঠিক আছে না? এই ট্রাম রিলেটেড যে প্রশ্নগুলো আমাদের আসবে প্রত্যেকটাই যেন আমরা পারি, তো প্রত্যেকটাই যেন আমি পারি এবং পারতে হবে আমাদেরকে। এবার আমরা আসবো হচ্ছে দ্বিতীয় ট্রাম, পরবর্তী ট্রাম নিয়ে। হ্যাঁ, এই অধ্যায়ের দ্বিতীয় ট্রাম হচ্ছে ঘনমাত্রা। একটা করে ট্রামের সাথে আরেকটা ট্রামের কোনো মিল নাই এখানে। প্রথম যে ট্রাম হয়ে গেলে এরপরে রিপিট হবে না, কিন্তু এরপরে শুরু হবে ঘনমাত্রা, তারপরে শতকরা সংযুক্তি, তারপরে স্থূল সংকেত, আণবিক সংকেত, তারপরে হচ্ছে মানে রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ এবং সে সমতাকরণের কিছু সমীকরণ থেকে ম্যাথ করতে হবে, বুঝছেন না? লিমিটিং বিক্রিয়ক আছে, শতকরা পরিমাণ নির্ণয় অঙ্ক আছে, বেশ কয়েকটা অঙ্ক আছে। তাহলে আমরা এখন শুরু করবো হচ্ছে ঘনমাত্রা। সে ঘনমাত্রা কার হয়? দ্রবণ। তাহলে প্রশ্ন হচ্ছে দ্রবণ কাকে বলে? তাহলে এখন হচ্ছে দ্রবণ, আমরা শুরু করবো হচ্ছে দ্রবণ। দ্রবণ কাকে বলে বা দ্রবণ কি জিনিস? লেখেন হচ্ছে দুই বা ততোধিক পদার্থের মিশ্রণকে বা সমসত্ব মিশ্রণে বলতে পারতাম। তা দুই বা ততোধিক পদার্থের মিশ্রণকে দ্রবণ বলে। তা দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ অথবা মিশ্রণকে আমরা কি বলছি? দ্রবণ। আচ্ছা, দ্রবণ সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে দ্রব প্লাস হচ্ছে দ্রাবক। দেখেন, দ্রব প্লাস কি বলবো আমরা? দ্রাবক। তা দ্রবণ সমান সমান এটা লিখতে পারি দ্রব প্লাস হচ্ছে দ্রাবক। এখন শোনো হচ্ছে দ্রব কি আর দ্রাবক কি, তাই না? আমি পানি দিয়ে চিনি দিয়ে একটা শরবত বানাই ফেলছি, অবশ্যই এটা চিনির দ্রবণ, চিনির কি দ্রবণ। তো এখন চিনিটাকে কি বলবো আর পানিটাকে কি বলবো? চিনিটা হচ্ছে দ্রব আর পানিটা হচ্ছে দ্রাবক। ফাইন, তাহলে আমরা মোটামুটি এটা গেস করতে পারলাম চিনিটা দ্রব, কারণ হচ্ছে দ্রব কঠিন হয় আর দ্রাবক কি হয়? তরল হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যারা হচ্ছে অন্যকে দ্রবীভূত করে তারাই হচ্ছে কি? চিনি কিন্তু পানিকে দ্রবীভূত করছে না, বরঞ্চ কি হবে? চিনি পানিকে কি করবে? চিনিকে দ্রবীভূত করে। তার মানে দ্রব হচ্ছে যারা হচ্ছে দ্রবীভূত হয়, যারা কি বলছি? যারা হচ্ছে দ্রবীভূত হয়, দ্রবীভূত। যারা দ্রবীভূত হয় তাদেরকে আমরা কি বলি? দ্রব, ঠিক আছে? আর যারা দ্রবীভূত করে, যারা হচ্ছে দ্রবীভূত করে, যারা দ্রবীভূত করে তাদেরকে আমরা কি বলছি? দ্রাবক। তাহলে যারা দ্রবীভূত হয় তাদেরকে আমরা কি বলছি? দ্রব। যারা দ্রবীভূত করে তাদেরকে আমরা কি বলছি? দ্রাবক। যেমন পানি একটা দ্রাবক, পানি কি করছে? চিনিকে দ্রবীভূত করছে, আর চিনি কি হচ্ছে? পানিতে দ্রবীভূত হচ্ছে। তো দ্রব হচ্ছে যারা দ্রবীভূত হয়, দ্রাবক হচ্ছে কি? যারা দ্রবীভূত করে। আচ্ছা, এবং মাথায় রাখবেন সবসময়ের জন্য এই দ্রব কিন্তু মানে দ্রাবক সবসময় তরল হবে, এটা মাথায় রাখতে হবে। দ্রাবক সবসময় কি হবে? সবসময়ের জন্য তরল। কারণ অন্যকে যদি দ্রবীভূত করতে হয়, দ্রবণ কি কঠিন হবে? এই দ্রবণ কি কঠিন হয়? দ্রবণ কিন্তু কঠিন হবে না, দ্রবণ সবসময় তরল হবে। আর এই তরল করার জন্য দ্রাবকটাকে অবশ্যই তরল থাকতে হবে। আর দ্রব কিন্তু তিন ধরনের হতে পারে স্যার, কঠিন হয়, তরল হয়, অথবা গ্যাসই হয়। তাহলে কঠিন, তরল, গ্যাস তিন ধরনের হতে পারে দ্রব। বাট দ্রাবক সবসময় কি হবে? তরল। দ্রাবক অপরকে যেহেতু দ্রবীভূত করে, তাহলে দ্রাবক সবসময় কি হবে? তরল। বোঝা গেছে? এখন প্রশ্ন হচ্ছে আমরা পানিটাকে সার্বজনীন দ্রাবক বলে নি, ঠিক? তাহলে দুটো যদি তরল হয় তাহলে কোনটা দ্রব আর কোনটা দ্রাবক বুঝবেন কেমনে? তাহলে দ্রাবক আর দ্রবকের মধ্যে যদি দুটোই যদি তরল হয় তাহলে বুঝতে হবে যেটার পরিমাণ সবচেয়ে বেশি সেটাই হচ্ছে কি হবে? দ্রাবক। যার পরিমাণ কম সে হচ্ছে দ্রব। বুঝতে পেরেছেন? আচ্ছা, ফাইন। এখন এই যে দ্রবণ লিখেছি, দ্রবণের মধ্যে একটা বিষয় আছে। সমস্ত দ্রবণ, যেমন ধরো আমি যদি 3টা গ্লাস নিই, একই পরিমাণ পানি নিলাম, তো 3টা গ্লাসে প্রথম গ্লাসে আমি 1 চামচ চিনি দিয়েছি, দ্বিতীয় গ্লাসে 2 চামচ চিনি দিয়েছি, তৃতীয় গ্লাসে কয় চামচ? 3 চামচ চিনি দিলাম। 3টাই কিন্তু শরবত হয়েছে না? কারণ 3টার মিষ্টির পরিমাণ কি সেম? কেন সেম হবে না? কারণ চিনির পরিমাণ কি আছে? কম বেশি হয়েছে। তার একটা কম একটা বেশি, তার চেয়ে আরেকটা বেশি আছে।
চিনির ঘনত্ব একটা কম, একটা বেশি, একটা আরও বেশি, তাই না? যেখানে 1 চামচ দিছি তার সাথে যেখানে 2 চামচ দিছি সেখানে চিনির ঘনত্বের পরিমাণ কি? তো কঠিন পদার্থের জন্য হয় ঘনত্ব, আর পুরো দ্রবণের জন্য হয় কি? ঘনমাত্রা। দ্রবণের জন্য ঘনত্ব হয় না, দ্রবের জন্য হয় ঘনত্ব, আর দ্রবণের জন্য কি হয়? ঘনমাত্রা। তো এখন বলেন তো 1 চামচ 2 চামচ 3 চামচ চিনি দিলাম, কোনটার ঘনমাত্রা বেশি হবে? 3 চামচ, তাই না? বেশি পরিমাণ চিনি আছে, দ্রবণের ঘনমাত্রা কি হবে? অবশ্যই বেশি হবে, তাই না? দ্রবের পরিমাণ যেহেতু বেশি। এখন প্রশ্ন হচ্ছে এই ঘনমাত্রা যে প্রকাশ করব, তো সেই ঘনমাত্রা এখানে নাই আমি বললাম 3 চামচ পার গ্লাস, 2 চামচ পার গ্লাস, 1 চামচ পার গ্লাস। এটা আসলে কেমিস্ট্রি ভাষায় কোনো শব্দ হতে পারে না, বুঝেন নাই? হতে পারে 3 চামচ পার গ্লাস, 1 গ্লাস আমার 3 চামচ দিয়েছে না বোঝার জন্য, কিন্তু আসলে ঘনমাত্রা প্রকাশের কিছু নিয়ম আছে, ঘনমাত্রা প্রকাশের কিছু তথ্য আছে। তা দ্রবণে ঘনমাত্রা প্রকাশ করার জন্য কিছু এককের ব্যবহার আছে, সেই এককগুলো আমরা ব্যবহার করব আমাদের দ্রবণে ঘনমাত্রা প্রকাশের জন্য। এবং অবশ্যই এই অধ্যায় ম্যাথ করতে সেটা লাগবে, এবং প্র্যাকটিক্যালি যখন কোনো কাজ করব সেখানেও গিয়ে আমরা দেখবেন ঘনমাত্রা অবশ্যই একটা টার্ম। আমি যদি হচ্ছে মোলার ঘনমাত্রা বলি, সেমি মোলার ঘনমাত্রা বলি, তোমাকে বুঝতে হবে সেমি মোলার মানে কোনটা বলছে, মোলার মানে কোনটা বলছে। এটা যেমন আমার থিওরিটিক্যালি লাগবে তেমন প্র্যাকটিক্যালি লাগবে। শুধু এখানে প্র্যাকটিক্যাল না, যতদিন আপনি কেমিস্ট্রি বা সায়েন্স রিলেটেড কোনো প্র্যাকটিক্যাল ল্যাবে যাবেন, বিশেষ করে কোনো গবেষণামূলক কোনো কিছু পরিমাপ নির্ণয় করছেন, তখন অবশ্যই আপনাকে হচ্ছে ঘনমাত্রার বিষয়টা জানতে হবে। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, মাথায় রাখবেন। তাহলে এখন লেখেন হচ্ছে দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একক সমূহ। হেডিং হচ্ছে দ্রবণের, দ্রবণ তো বলছি নাকি, ঘনমাত্রা প্রকাশের একক সমূহ, প্রকাশের একক সমূহ। একক সমূহ। তাহলে দ্রবণের যে ঘনমাত্রা প্রকাশের একক সমূহ কি কি আছে? একক সমূহের মধ্যে একটা আছে হচ্ছে, তাহলে দ্রবণের ঘনমাত্রা প্রকাশের যে এককগুলো আছে, একটা হচ্ছে মোলারিটি, একটার নাম হচ্ছে মোলারিটি, মোলারিটি। 2 নাম্বার একক হচ্ছে মোলালিটি, মোলালিটি। হ্যাঁ, একটা হচ্ছে মোলারিটি, একটা মোলালিটি। 3 নাম্বার হচ্ছে নরমালিটি। আচ্ছা, আরেকটা সত্যি সত্যি ফর্মালিটি আছে কিন্তু লাগে না, সেটা লাগবে না। ফর্মালিটি নামে একটা একক আছে, ওটা দরকার নেই। তাহলে মোলারিটি, মোলারিটি, নরমালিটি, ফর্মালিটিও আছে, লাগবে। এখন আসে হচ্ছে শতকরা ঘনমাত্রা, শতকরা ঘনমাত্রা, শতকরা ঘনমাত্রা। তারপরে হচ্ছে পিপিএম, পিপিবি এন্ড পিপিটি। তাহলে এখন পিপিএম, পিপিবি আর একটা কি বলছি আমরা, পিপিটি। এই পিপিএমটার ফুল ফর্ম হচ্ছে পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন, লক্ষ, 10 লক্ষ ভাগের একটা অংশ, বুঝলেন নাই? পার্টস পার মিলিয়ন। আর পিপিবি পার্টস পার বিলিয়ন, পিপিটি পার্টস পার ট্রিলিয়ন, ঠিক আছে? আচ্ছা, তাহলে পিপিএম পার্টস পার মিলিয়ন, পার্টস পার বিলিয়ন, পার্টস পার কি হবে? ট্রিলিয়ন, এরকম। PARTS পার্টস পার, আচ্ছা, পার্টস পার মিলিয়ন। একটা হবে বিলিয়ন, একটা হবে কি? ট্রিলিয়ন, বুঝেন নি? এগুলো আমাদের লাগবে না যদিও, তারপরেও অনেক সময় দেখবেন আপনাদের নবম অধ্যায়ে যখন পড়াবো তখন পিপিএম এই শব্দগুলো আসবে, যে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত পিপিএম। তো পিপিএম যদি এখন জানি তাহলে তখন আমাদের জন্য সহজ হবে। হ্যাঁ, তাহলে পার্টস পার কি বলছি আমরা? মিলিয়ন। একটা হচ্ছে পার্টস পার মিলিয়ন, একটা পার্টস পার বিলিয়ন, একটা পার্টস পার ট্রিলিয়ন। ফাইন। তো আমরা এখানে হচ্ছে যে কাজটি করব সেটা হচ্ছে কি, এই সবগুলো ঘনমাত্রার একক আমাদের সত্যি সত্যি স্যার লাগবে না। হ্যাঁ, অবশ্যই লাগবে, কিন্তু এখনকার স্টেজে আমাদের তো লাগবে না। আমরা এখান থেকে আমাদের সিলেবাসভুক্ত আছে শুধু মোলারিটি, বাকিগুলো লাগবে না, কারণ অত কিছু করতে গেলে মেলা সময় লাগবে। আর মোলারিটির সাথে সাথে, মোলারিটির সাথে সাথে হচ্ছে মোলারিটিটা আমি একটু আলোচনা করে দেবো, কারণ কাছাকাছি একটু পার্থক্য, বাট কাছাকাছি করবো। আর শতকরা ঘনমাত্রাটা থেকে কনভার্ট করা শেখাবো যদিও, কিন্তু পুরোটা জিনিসগতভাবে সংজ্ঞায়িত করবো না। তা আশা করি বিষয়টা বুঝতে পারবেন। আমরা দ্রবণে ঘনমাত্রা প্রকাশের অনেকগুলো একক আছে,
সেই এককগুলো লেখার চেষ্টা করছি। মোলারিটি, মোলালিটি, নর্মালিটি, শতকরা ঘনমাত্রা, পিপিএম, পিপিবি, পিপিটি। পিপিএম হচ্ছে কি পার্টস পার মিলিয়ন, পিপিবিটা কি পার্টস পার বিলিয়ন, পিপিটিটা কি পার্টস পার ট্রিলিয়ন। ওকে, তো আমরা স্বাভাবিকভাবে মোলারিটির সংজ্ঞাটা লিখব, মোলারিটিকে বোঝার চেষ্টা করব। আর ঘনমাত্রা প্রকাশের এককগুলোর মধ্যে এই অঙ্কটা লাগবে এবং এখান থেকে আমরা একটা ইকুয়েশন বা সূত্র পেয়ে যাব। সে সূত্র দিয়ে ম্যাথ করতে হবে, ম্যাথের ইকুয়েশনটা আজকে রেডি হবে। বাট নেক্সট দিন আরেকটু পরে মানে ওই লাস্ট আর পরে যে ক্লাসটা হবে সেখানে ঘনমাত্রা সম্পর্কিত সমস্ত তথ্য আলোচনা করা শেষ হয়ে যাবে আমাদের। পরের দিন আবার নতুন টপিক শুরু হবে ইনশাল্লাহ। তাহলে এখন লেখেন মোলারিটি, লিখছেন মোলারিটি। তাহলে এখন লেখেন হচ্ছে মোলারিটি, মোলারিটি। তাহলে মোলারিটির সংজ্ঞা লেখেন, লেখেন। আচ্ছা, মোলারিটি কি ঘনমাত্রা কি না বলেন তো? অবশ্যই। তাহলে এখন লেখেন স্থির তাপমাত্রায়, স্থির মানে কনস্ট্যান্ট, লেখেন স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে, স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে, প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে, স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে, প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে, প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে, তাহলে প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে। তাহলে প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে। তাহলে স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে ওই দ্রবণে কি বলা হয়? মোলারিটি। একে ক্যাপিটাল এম মানে বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, একে বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে ওই দ্রবণে কি বলা হবে? মোলারিটি। একে স্মল এম না, কি এম? ক্যাপিটাল এম, বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। এম দ্বারা প্রকাশ করা হয় মানে কি? মোলারিটিকে ঘনমাত্রা না স্যার, কিন্তু মানের শেষে কিন্তু এম থাকে। অনেকে ভাববেন যে এম দিয়ে মোলারিটি, অবশ্যই এম, কিন্তু যদি এরকম হয় না, ধরেন একটা অঙ্কের মান আছে হচ্ছে 0.1 এম, তাহলে বুঝতে হবে কি অবশ্যই এটা ঘনমাত্রা প্রকাশ করছে, কিন্তু কোন এককে? মোলারিটি এককে। বুঝতে পারছেন? মানের শেষে কিন্তু থাকবে। এসটা ঘনমাত্রা বোঝায়। এস কি বোঝায়? যে কোনো ঘনমাত্রাকে আমরা এস দিয়ে প্রকাশ করি, কিন্তু যখন আমি দেখেন এস সমান সমান লিখছি 0.1 এম, তখন বুঝতে হবে কি এটা ঘনমাত্রা কোন এককে আছে? আচ্ছা, এস সমান সমান হচ্ছে 0.1 এন, এনটা কি হবে? নরমালিটি। এস সমান সমান যদি 0.1% থাকে, বুঝতে হবে কি? বুঝতে পেরেছেন বিষয়টা? এর সমান যদি এত পিপিএম লেখা থাকে তাহলে বুঝতে পিপিএম এককে আছে। আমাদের অত লাগবে না, আমরা এম এন বুঝলেই হলো। এম তে মোলারিটি বোঝা, তাহলে মোলারিটি হচ্ছে কি হবে? কোনো একটা অঙ্কের মানের শেষে থাকবে, তখন বুঝে নেব এই ঘনমাত্রা কোন এককে আছে? মোলারিটিতে। আর যদি এন থাকে কি হবে? নরমালিটি থেকে। আর পার্সেন্টেজ থাকলে তো বুঝতেই পারবো কোন এককে আছে? শতকরায়। আচ্ছা, এখন এই যে মোলারিটির যে সূত্রটা আমরা লিখে ফেলছি না, সংজ্ঞাটা লিখলাম, যে সংজ্ঞার মধ্যে একটা সূত্র আছে, দেখেন লেখেন, অর্থাৎ মোলারিটি সমান সমান, লেখেন অর্থাৎ মোলারিটি সমান সমান, মোলারিটি সমান সমান হচ্ছে দ্রবের মোল সংখ্যা, দ্রবের মোল সংখ্যা ভাগ হচ্ছে দ্রবণের আয়তন। দ্রবের মোল সংখ্যা ভাগ কি বলছে? দ্রবণের আয়তন। দেখেন তো স্যার, মোলারিটি সমান সমান কি লেখা যাবে? দ্রবের মোল সংখ্যা ভাগ কি লিখবো? দ্রবণের আয়তন। তাহলে দেখেন মোলারিটিকে আমরা লিখছি হচ্ছে মোলারিটি সমান হচ্ছে দ্রবের মোল সংখ্যা ভাগ কি বলবো? দ্রবণের আয়তন। এখন যদি বলেন স্যার এটা করতে গেলে লিখলেন, কেমনে লিখলেন? তাহলে আবার একটু রিমাইন্ড করি, আমরা একটু মানে ফ্ল্যাশব্যাকে যাই। দেখেন লেখা হচ্ছে স্থির তাপমাত্রায়, মানে তাপমাত্রা কি করা হয়েছে? স্থির রাখা হয়েছে। স্থির তাপমাত্রা প্রতি লিটার দ্রবণ, দ্রবণ কতটুকু? 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল থাকবে
বা যত মোল শব্দটা না বলে আমরা বলছি কি দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা। দ্রবীভূত দ্রব্য মানে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকবে সেটা হচ্ছে ওই দ্রবণের কি সংখ্যা হবে, মোল। সেটা হচ্ছে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকবে সেটা হচ্ছে ওই দ্রবণের কি বলা হবে, মোলারিটি। দেখেন এখানে আমরা যদি একটু চিত্রের মাধ্যমে বিষয়টাকে একটু বোঝানোর চেষ্টা করি।